আমি তো যেহেতু ব্যাংকার, আমার ৪১ বছর চাকরি হলো। এত বছর চাকরি করার পর মনে হয়েছে যে ওয়াই নট এন্টারপ্রেনার? নতুন প্রজন্মের একটু ধৈর্য কম। ইউ ওয়ান্ট টু বি এ লিডার, আপনাকে হার্ড ওয়ার্ক আর স্মার্ট থিংকিং। আমি কিন্তু আমার চাকরি শুরু করেছি এই ব্যাংকের, যে আগের নাম ছিল বিসিসিআই ব্যাংক। সো এই ব্যাংকের প্রতি আমার কিন্তু অন্য ধরনের একটা মায়া আছে। আমি অদম্য পরিশ্রম করেছি। আমার সাথে যারা কাজ করেছে লং পিরিয়ডে, তাদের কন্ট্রিবিউশন ইজ হিউজ। যারা আমাকে বিশ্বাস করে আমাকে রিনিউয়ালের সুযোগ করে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ব্যাংকে কাজ করে অন্য ব্যাংকের এমডি হয়েছে, অনেক রিটায়ার করেছে, প্রায় ১৩ জন। মানে আমরা সবাই কিন্তু এটা গর্ব অনুভব করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে আমাদের সমস্যাটা এখন কোথায়, আমি বলবো যে ভেরি হাই এনপিএল। তারল্য সংকট এখন খুব একটা বেশি নাই। কিছু কিছু ব্যাংকে আছে, কিন্তু ওভারঅল যদি আমাকে ইন্ডাস্ট্রি ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিতে তারল্য সংকট নাই, ডলারের সংকট নাই, টাকা তো সংকট নেই। ইস্যুটা হচ্ছে আমাদের ভেরি হাই এনপিএল। বাংলা ব্যাংকের রেকর্ড অনুযায়ী আমাদের এনপিএল ডিসেম্বর মাসে এটা কিছুটা কমে প্রায় ৩০%-এর কাছাকাছি আসছে, উইচ ইজ এক্সট্রিমলি হাই। বাট দি গুড নিউজ ইজ দ্যাট এটা আরও বেশি ছিল। ট্রেন্ড ইজ পজিটিভ, কিন্তু ব্যাংকগুলিকে ক্ষতি করছে এনপিএল। আর এনপিএলটা অনেকটা কীরকম জানেন? অনেকটা ক্যান্সারের মতন। হ্যাঁ, যে ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না। আপনি প্রফিট ভালো করছেন, ইনকাম ভালো করছেন, কিন্তু আপনার নন পারফর্মিং লোনের জন্য আপনি পিইটি করতে পারছেন না, আপনাকে প্রভিশন করতে হচ্ছে, আপনার ডিভিডেন্ড দিতে পারছেন না, ভালো শেয়ার হোল্ডারকে ভালো রিটার্ন দিতে পারছেন না। সো আমাকে জিজ্ঞেস করা হয়, প্রথম ইস্যু হচ্ছে যে এনপিএল হচ্ছে এখন প্রথম স্কিলিং দিস ইন্ডাস্ট্রি, এইটাকে অ্যাড্রেস করতেই। আমি এখানে একটা ডাটা দিতে চাই আপনাকে। আমাদের কিন্তু গত ৩০ বছরের অ্যাভারেজ এনপিএল কিন্তু ৩%। এমন না, আমরা এই বছর ইনশাল্লাহ, এখন অডিট হয়নি, অডিট শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা প্রায় 2.3 2.4 এর মধ্যে আমরা ইনশাল্লাহ রাখতে পারবো। এটা কিন্তু শুধু আমাদের এক বছরের সাফল্য নয়, আমাদের ব্যাংকের হিস্ট্রি থেকে আমরা এনপিএল উপরে অনেক বেশি কিন্তু আমাদের ফোকাস। 4টা জিনিস আমরা মেনটেন করেছি স্পেশালি গত 20-25 বছর ধরে। একটা হচ্ছে সিলেকশন অফ দ্য কাস্টমার। আমরা কিন্তু কাস্টমার পিক করার ব্যাপারে অনেক চুজি, অনেক পলিসি মেনটেন করি। এরপর হচ্ছে আমাদের আরেকটা শক্তিশালী টিম আছে, এরা অ্যাকচুয়ালি প্রজেক্টগুলো অ্যাপ্রেস করে, ইভ্যালুয়েশন করে, যে সঠিকভাবে জিনিসগুলি আমাদের ইনফরমেশন আসছে কিনা, অ্যানালাইসিসটা। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের মনিটরিং। লোনটা দেওয়ার পরে বাংলাদেশের, পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন, লোন দেওয়ার পরে যদি আপনি মনিটরিং না করেন, যত ভালো কাস্টমার হোক না কেন, ফান্ড কিছু ডাইভার্ট হয়ে যায়। সো প্রথম হচ্ছে আপনার সিলেকশন অফ দ্য কাস্টমার, তারপর হচ্ছে ইভ্যালুয়েশন অফ দ্য প্রপোজাল, এরপর হচ্ছে আপনার লোন মনিটরিং। ডিসবার্সমেন্ট করার পর থেকেই আপনাকে মনিটর করতে হবে, জানতে হবে কাস্টমার টাকাটা কোথায় ইউজ করছে, ব্যবসা ইউজ করতেছে নাকি ডাইভার্ট করছে। এবং 4 নম্বর হচ্ছে ভেরি স্ট্রং রিকভারি। 4 নম্বরটা কেন এখন বেশি ইম্পর্টেন্ট বলে আমি আপনাকে প্রথমেই বলেছি না, আমাদের যে এনপিএল ইজ ভেরি হাই। এই এনপিএলটাকে কমানোর জন্য, যেটা হয়ে গেছে তো করার কিছু নাই, হ্যাঁ, ব্যাড থিং হ্যাজ অলরেডি হ্যাপেন। তাহলে উপায়টা কি? ভেরি স্ট্রং কালেকশন টিম, ভেরি স্ট্রং কালেকশন টিম। আপনাকে ক্রেডিট কার্ড থেকে শুরু করে, এসএমই লোন থেকে শুরু করে, ক্ষুদ্র লোন, মাঝারি লোন, লার্জ লোন, কর্পোরেট লোন, সিন্ডিকেশন, সবগুলি যেগুলি আপনার লোন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খুবই শক্তভাবে পলিসির সাপোর্ট নিয়ে, আইনের শাসন ইমপ্লিমেন্ট করে, লিগ্যাল টিম স্ট্রং হতে হবে, কালেকশন টিম স্ট্রং হবে। এই 4টা জিনিস ইবিএল আমরা গত 25 বছর ধরে প্র্যাকটিস করছি, যার ফলে আপনাদের সবার দোয়াতে কিন্তু আমরা 30 বছরের এনপিএল কিন্তু 3%। আমি প্রথমেই বলেছি সিলেকশন কাস্টমার, এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে লোনের কাস্টমার সিলেকশন আমাকে দেখতে হবে, আর এখন আমাদের কেওয়াইসি যত বেশি ইমপ্রুভ হচ্ছে, এক্সটেন্ডেড কেওয়াইসি হচ্ছে, মানে আপনি যদি টাকা ডিপোজিট করেন, আমি আপনি জিজ্ঞেস করব আপনার সামর্থ্যের সাথে টাকার ডিপোজিটের সম্পর্ক নাই। ধরেন আমি আপনি এই জন্য, একটা মানুষ মনে করেন স্যালারি পায় 1 লক্ষ টাকা, সে হঠাৎ করে একটা ব্যাংকে জমা করলো 1.5 কোটি টাকা, হ্যাঁ, এটা কিন্তু আমার কেওয়াইসি আন্ডারে পড়ে যাবে। সো সিলেকশন অফ দি বরোয়ার, অ্যাকাউন্ট খোলার সময় আমাকে তাকে দেখতে হবে তার ট্রানজাকশন প্রোফাইলটা কীরকম। টাকা নিয়ে আসলেই যে আমাকে রাখতে হবে এখন কিছু জিনিসটা নাই। এই টাকার উৎস কোথায়? এই টাকা কি আপনি লিগালি আর্ন করেছেন? এমন হতে পারে আপনি জমি বিক্রি করেছেন, আপনি টাকা পেয়েছেন, এগুলো কি সমস্যা নাই। সো আমাকে দেখতে হবে লোনের যেরকম সিলেকশন অফ কাস্টমার ভেরি ইম্পর্টেন্ট, ডিপোজিটার তাদেরকে সিলেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকাল কিন্তু ওই জিনিস নাই যে আপনি যেভাবে পারেন টাকা নিয়ে এসে ব্যাংকে ডিপোজিট করলেন, ব্যাংক রাজি হলো, এই জিনিসটা এখন আর নাই। এখন আমরা কেওয়াইসি করি, আমরা কল ব্যাক করি, আমরা এক্সটেন্ডেড কেওয়াইসি করি, যাতে করে আপনার সোর্স অফ ইনকাম, সোর্স অফ ডিপোজিট যেন এটা লেজিটিমেট হয়, এটা যেন লিগালি হয়। এটা আমাদের বোধ পেতে আমাদের দরকার। আমার ব্যক্তিগত, আমি বিদেশি ব্যাংকে অনেক বছর কাটিয়েছি, ওখানে আমি চিফ রিস্ক অফিসার ছিলাম। আমি দেখেছি যে ওদের সাফল্যর একটা বড় মাপ হচ্ছে
তাদের বোর্ড নীতি নির্ধারণ করে, তাদের বোর্ড কখনো লোন অ্যাপ্রুভ করে না, পলিসি করে দেয়, পলিসির প্যারামিটার ঠিক করে দেয়, এরপর ম্যানেজমেন্ট ওই পলিসি অনুযায়ী প্যারামিটার অনুযায়ী তারা লোন অ্যাপ্রুভ করে। সো আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আপনি যদি প্রফেশনাল লোকদের হাতে ব্যাংক যদি চালাতে দেন, যেটা নাকি ইস্টার্ন ব্যাংক করেছে, আমাদের বোর্ড আমাদেরকে ইম্পাওয়ার করেছে, যদিও বোর্ডের কাছে লোন স্যাংশন যায়, তারপর আমি বলবো যে বোর্ডের উচিত বাংলাদেশি ব্যাংকগুলির জন্য বোর্ডের উচিত পলিসি এবং প্যারামিটার ঠিক করে দেওয়া। লেট দি ম্যানেজমেন্ট, লেট দি প্রফেশনাল রান দ্য ব্যাংক। এটার অনেক বেনিফিট আছে। এখানে দুটো ভাগ করি। একটা হচ্ছে যে এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন, যে জমির মূল্য 1 কোটি টাকা, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি সেটা ভ্যালুয়েশন করা হচ্ছে 4 কোটি 5 কোটি। এতে করে আপনার যে লোনের যে সিকিউরিটি কাভারেজ রেশিও অ্যাপারেন্টলি মনে অনেক হাই, অ্যাকচুয়ালি ততখানি হাই না। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু এইখানে একটা রোল প্লে করতে পারে, যে সার্ভেয়ার সিলেক্ট করে দেওয়া, সার্ভেয়ারের ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া। যেমন বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদেরকে সিএ ফার্ম সিলেক্ট করে দিয়েছে, যে আপনি এই সিএ ফার্মের বাইরে আপনি অডিট রিপোর্ট নিতে পারবেন না। এরকম কিন্তু সার্ভে রিপোর্ট কারা কারা করতে পারবে, ওদের ওদের ক্রাইটেরিয়া কী, ওদের কোয়ালিফিকেশন কী, ওদের স্ট্রেংথ কী, এটাও কিন্তু করতে পারে। আমি মনে করি পুরোপুরি উচিত না। ক্যাশ ফ্লো, আমি আপনাকে জিনিসটাকে বলি, ঋণটা শুধুমাত্র মর্টগেজ উপর বেস করে দেওয়া ঠিক না। ঋণটা আপনি দিবেন ক্যাশ ফ্লো বেস করে, কিন্তু তার সাথে 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 একই সাথে আপনাকে কোলাটারাল নিতে হবে। কারণ ব্যাংক আরেকজনের টাকা ব্যবসা করে, আমি আপনার টাকা নিয়ে আমি আরেকজনকে লোন দিচ্ছি। সো আপনার সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আমার। সো আপনাকে আমি লোন দিব, আপনার ব্যবসা আমি অ্যানালিসিস করবো, আমি দেখবো আপনি টাকা দিতে পারবেন কিনা। ইফ আই এম হ্যাপি, কিন্তু আমি কোলাটারাল নিব। কিন্তু এমন আবার এরকমও ঠিক না যে আপনাকে যত টাকা লোন দিব অত টাকা আমি কোলাটারাল নিব, এটাও আবার ঠিক না। কিন্তু কোলাটারাল ব্যাংকে নিতে হবে, কারণ আমার একটা ফল ব্যাক থাকা উচিত, আমার একটা রিস্ক কাভারেজ থাকা উচিত, আমার একটা কোলাটারাল কাভারেজ থাকা উচিত। কারণ আপনার টাকা নিয়ে আমি আরেকজনকে দিচ্ছি, ওই টাকা প্রোটেকশন, ওই টাকা যে আমি তাকে দিচ্ছি তার কিছু কিছু নিরাপত্তা কিন্তু আমার থাকা হবে। সো আমি মনে করি যে আপনার ক্যাশ ফ্লো বেসে আপনি অ্যানালাইসিস করবেন, কিন্তু লোনের বিপরীতে আপনাকে জামানত, মর্টগেজ বা ক্যাশ সিকিউরিটি থাকে। দেখেন এখানে আমি বলি, আপনি কমার্শিয়াল ব্যাংকের কথা বলেন, এখানে আমাদের করার কিছু নাই। কারণ ডলারটা তো ইন্টারন্যাশনাল মার্কেটে চেঞ্জ হয়েছে, তাই না? অনেক দিন ধরে ডলার কোনো আপনার অ্যাডজাস্টমেন্ট হয়নি, হঠাৎ করে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এটাতে ব্যবসায়ীরা বিরাটভাবে ধাক্কা খেয়েছে, জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে গেছে। এখানে কিন্তু আপনার আমার কিন্তু কন্ট্রোল কিছু নাই। নীতি নির্ধারক যে কাজটা করা উচিত ছিল, যে এইভাবে একবারে, মানে আমি বলছি আরও আগের থেকে, 10 বছর আগের থেকে বা 8-9 বছর আগের থেকে তারা যদি অল্প অল্প করে অ্যাডজাস্ট করতো, তাহলে একবারে এত বড় শক আসতো না। এই শকের ফলে হয়েছে কি, আপনি এখন যে জিনিসটা আগে 100 টাকায় কিনতে পারছেন বা 85 টাকায় কিনতে পারতেন, সেজন্য আপনাকে এখন 122 টাকা দিতে হচ্ছে। অটোমেটিক জিনিসের দাম বেড়ে গেল না? কারণ আপনার ট্যাক্স হবে আপনার সে 122 টাকার উপরে। তাহলে তো দ্রব্যমূল্যের দাম যদি সব কিছু ঠিক রাখেন, তাও তো আপনার ডলারের রেটের জন্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য কিন্তু ইনফ্লেশনটা বেড়ে গিয়েছিল। যদিও আমরা এখন দেখছি ইনফ্লেশন একটু কমের দিকে আসছে। আই এম হোপফুল দ্যাট এটা আস্তে আস্তে সরকারের পলিসি মাধ্যমে এবং সাপ্লাই চেঞ্জ ম্যানেজমেন্টের কারণে, বোথ সাপ্লাই এবং ডিমান্ড, এই দুটো যদি ঠিক মতন পলিসি ঠিক মতন করা হয়, ব্যালেন্স করা হয়, ইনফ্লেশন নেমে আসবে। এবং এটা একবারে ধাক্কাটা আমাদের জন্য, সবার জন্য ক্ষতিকর। দেখেন এই ব্যাপারটা একটা সুন্দর প্রশ্ন, কিন্তু ডিবেটেবল। একটা গ্রুপ মনে করে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের যাওয়া উচিত, আরেকটা গ্রুপ মনে করে না, আমরা এখনও রেডি না। আমি কিন্তু বলছি না যাওয়া উচিত না, এখনও রেডি না। এলডিসি কান্ট্রির ব্যাপারে আপনার কিছু সুবিধা আপনি পাবেন, কিছু অসুবিধা হবে। এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, কমপ্লায়েন্স, ডিপেন্ডেবিলিটি অন গ্রান্ট, চিফ ফান্ড, এগুলি কিন্তু এলডিসিতে আসলে আপনাকে হতে হবে। সো আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগত মত, আমরা মনে হয় আমরা আরেকটু ওয়েট করতে পারি। কিন্তু এলডিসি দিকে আমার যেতে হবে, আমার ডেস্টিনেশন যেতে হবে, যে আমি এলডিসি কান্ট্রি হব। কিন্তু আমি কি এই মুহূর্তে আমি কি রেডি কিনা, আমার মনে হয় একটু সময় নিলে ভালো। দেখেন সেন্ট্রাল ব্যাংক আগের থেকে তাদের রেগুলেটরি এবং সুপারভাইজি অনেক বেটার করেছে, অনেক। এবং একটা জিনিস এখন আসছে, এখন রিস্ক বেসড সুপারভিশন আসছে, আপনি জানেন নিশ্চয়ই। এইটা ব্যাংকগুলিকে অনেক শেপ আপ করবে। আগে যেরকম অডিট হতো, ফাইল একটা অডিট করতে 1 মাস 2 মাস 3 মাস লাগে, এখন কিন্তু প্যারামিটার ওয়াইজ আপনি ইনপুট করবেন, বাংলার ব্যাংকের যারা রিস্ক বেসড সুপারভাইজ করে তারা কিন্তু আপনাকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে। সো এটা ভেরি কুইক, অ্যাকুরেট। এবং আমি মনে করি যে এই পলিসি যখন ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে, আমরা এখন ইমপ্লিমেন্ট ফেজে আছি,
যখন পুরাপুরি হবে আমি মনে করি এটা ব্যাংকের জন্য ভালো হবে। আরেকটা কথা কি, আহ, ভালো তো পলিসি ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। আমরা একটা জিনিস করা উচিত আমাদেরকে, আমরা যখন পলিসি কোনো ফর্মুলেট করি, বেস্ট প্র্যাকটিসেস, আমি মনে করি বেস্ট প্র্যাকটিস অ্যামং দি নেইবার্স। আজকে আমি যদি আমেরিকা, ইইউ, ইউরোপের যদি বেস্ট প্র্যাকটিসগুলি বাংলাদেশের উপর চাপিয়ে দেই, এটা ঠিক হবে না, কারণ আমি এখন ওই পর্যায়ে যাই নাই। আমাদের উচিত আমাদের আশেপাশে যে নেবারিং কান্ট্রিগুলি আছে যেখানে মডেল ইজ টেস্টেড অ্যান্ড সাকসেসফুল, সেইটা বাংলাদেশ জন্য আমরা ফাইন টিউন করব, একদম ফটোকপি করব না, কাট অ্যান্ড পেস্ট করব না। বাংলাদেশ অর্থনীতির জন্য, বাংলাদেশ মার্কেটের জন্য আমরা সেই বেস্ট প্র্যাকটিসগুলিকে ফাইন টিউন করে, অ্যাডজাস্ট করে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিন্তু আরও ইমপ্রুভমেন্ট হবে। আমি মনে করি এই বছরটা উইল বি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ এই বছরটা মাত্র ইলেকশন শেষ হলো না। একটা সরকার কিন্তু আসার পরে তাকে কিন্তু একটা স্টেবিলিটি টাইম দিতে হয়, একদিনে কিন্তু সব কিছু হয়ে যায় না। সো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে একটা 6 মাসের একটা প্রোগ্রাম নিয়েছেন, যে উনি 6 মাসের মধ্যে অনেক কিছু সেট আপ করবেন। কিন্তু আমার মনে হয় এই বছরের প্রবৃদ্ধির হার একটু কম থাকবে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারাও কিন্তু বলছে কম হবে, কিন্তু আমার মনে হয় 27 সালে আমরা এই বছর যদি প্রবৃদ্ধি কমও হয়, 27 সালে আমার মনে হয় সেটা 1.5 থেকে 2% বাড়তে পারে। আমি তো যেহেতু ব্যাংকার, আমার 41 বছর চাকরি হলো, আমি তো চাই নতুন প্রজন্ম ব্যাংকে জয়েন করবো, কিন্তু ব্যাংক ছাড়া আরও অনেক অনেক সেক্টর আছে। এবং আমি সত্যি কথা এখন এত বছর চাকরি করার পর মনে হয়েছে যে ওয়াই নট এন্টারপ্রেনার। হ্যাঁ, মানে আপনি চাকরি না করে আপনি যদি এন্টারপ্রেনার হন, আপনি সেলফ এমপ্লয়েড হন, দেন আপনি আরও 5 জন, 10 জন, 40 জন, 50 জন চাকরি দিতে পারবেন। আনএমপ্লয়েড কিন্তু আমাদের ব্যাংকে, আমাদের দেশের জন্য একটা বিরাট ইস্যু। সো এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে যে জিনিসটা আমি দেখছি আমাদের বয়সের সাথে নতুন প্রজন্মের, সেটা হচ্ছে যে নতুন প্রজন্মের একটু ধৈর্য কম, আমাদের ধৈর্য একটু বেশি। আর নেতৃত্ব এমন একটা জিনিস, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনার সেক্টরে কিন্তু নেতৃত্ব দরকার আছে। নেতৃত্ব মানে কিন্তু শুধুমাত্র 1 বছরের গ্রোথ না। আপনাকে, ইউ ওয়ান্ট টু বি এ লিডার, ইউ হ্যাজ টু বি ফলোয়ার, আপনার ফলোয়ার থাকতে হবে, আপনাকে ট্রেনসেট করতে হবে। আপনি শর্টকাট পদ্ধতি যেন না, আপনাকে হার্ড ওয়ার্ক আর স্মার্ট থিঙ্কিং, এই দুইটা কাজ করতে হবে। আপনি যদি স্মার্ট থিঙ্কিং না করেন, শুধু হার্ড ওয়ার্ক করেন, তাহলে আপনি কোলের বলদ হয়ে যাবেন। আর যদি শুধুমাত্র স্মার্ট থিঙ্কিং করে যান, কাজ করেন না, ওটার ভ্যালু জিরো। সো আমার ট্যাগলাইন হবে যে নতুন প্রজন্মের কাছে আপনারা চিন্তাধারা প্রোগ্রেসিভ করবেন, স্মার্ট থিঙ্কিং করবেন, কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। না, এটা ম্যানেজ ব্যাপার না, আমি এটা বলি, আমি দুটো ব্যাপার। এনবি তো আলটিমেটলি সিলেক্ট করে বোর্ড, সিলেক্ট করার পর ওনারা বাংলাদেশ ব্যাংকে পাঠায়, ফর অ্যাপ্রুভ, বাংলা ব্যাংকটা পারমিশন দেয়। আমার সৌভাগ্য যে আমি কিন্তু আমার চাকরি শুরু করেছি এই ব্যাংকের যে আগের নাম ছিল বিসিসিআই ব্যাংকে, আপনি জানেন নিশ্চয়ই। আমি 6 বছর বিসিসিআই ব্যাংকে ছিলাম, সেখান থেকে চানাচুর ব্যাংকে, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে কাজ করে এখানে আসছি। সো এই ব্যাংকের প্রতি আমার কিন্তু অন্য ধরনের একটা মায়া আছে। হ্যাঁ, আমার চাকরির প্রথম চাকরি এটা। সো আমি অদম্য পরিশ্রম করেছি। আমার বোর্ড আমার কাজে, আমার ডেলিভারিতে, আমার আউটকামে তারা সন্তুষ্ট, এবং যখন রিনিউয়ালের সময় এসছে তারা আমার প্রতি খুশি হয়ে আমাকে আরও রিনিউয়াল দিয়েছে। আর আমিও দেখেছি যে অন্য ব্যাংকে না যেয়ে, যেখানে আমি ভালো করার সুযোগ আছে, যেখানে আমার ম্যানেজমেন্ট ইজ ভেরি স্ট্রং, ভেরি এফিশিয়েন্ট, ভেরি ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং, স্মার্ট থিঙ্কার, এবং বোর্ড আমাকে সার্বিক সহযোগিতা দিয়েছে। আমার কিন্তু একটা সত্যি কথা, আমার বোর্ড ফুল কিন্তু অনেক হেল্পফুল, আমাকে ম্যানেজমেন্টকে অনেক সাপোর্ট করে। সো আমি চিন্তা করেছি যে অন্য 2-3টা ব্যাংকে না ঘোরাঘুরি করে এই ব্যাংকটাকে এমন এক জায়গায় নিয়ে যাই, হ্যাঁ, যাতে করে বাংলাদেশের এখন একটা শ্রেষ্ঠ ব্যাংক। আপনি হয়তো শুনে খুশি হবেন, আমি যখন ব্যাংকের এমডি হয়েছি তখন প্রফিট ছিল মাত্র 42 কোটি টাকা, আজকে 900 কোটি টাকার উপরে। 7.2 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি। তখন ডিপোজিট ছিল 3,000 কোটি টাকা, আজকে 57,000 কোটি টাকা। তখন ডিপোজিট, লোন ছিল 2,900 কোটি টাকা, আজকে 48,000 কোটি টাকা। তো এই যে জার্নিটা ছিল অনেক লং, এবং আমি মনে করি আমার সাথে যারা কাজ করেছে লং পিরিয়ডে তাদের কন্ট্রিবিউশন ইজ হিউজ। আমাকে যারা সাপোর্ট করেছে আমার বোর্ড, তাদের কন্ট্রিবিউশন হিউজ। এবং রেগুলেটর যারা আমাকে বিশ্বাস করে আমাকে রিনিউয়ালের সুযোগ করে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই, যে তাদের সুযোগ হওয়ার কারণেই তো আজকে ব্যাংকটা একটা ছোট্ট একটা ব্যাংক থেকে আজকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে। সবারই অবদান আছে এখানে। মিডিয়াকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের সাফল্যর অনেক ঘটনা আপনারা কিন্তু প্রচার করেছেন। একটা কথা আমি বিশ্বাস করি যে প্রচারে প্রসার,
হ্যাঁ, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারা ব্যাংকের ভালো ভালো জায়গাগুলি, ব্যাংকের ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন, আমাদের যে প্যারামিটারগুলি, আমাদের যে সাফল্যর যে নাম্বারগুলি আপনারা সুন্দরভাবে তুলে ধরেছেন, তো সব মিলে আমার মনে হয় আমাদের জার্নিটা অত্যন্ত সাকসেসফুল, ভবিষ্যতেও জার্নি অব্যাহত থাকবে। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমার ইমোশনের ব্যাপার। আমরা আমাদের ব্যাংকে সিনিয়র পজিশনে কাজ করে অন্য ব্যাংকের এমডি হয়েছে, অনেক রিটায়ার করেছে, প্রায় 13 জনের মতো। হয়তো আপনি অনেকে বলে যে আল্লাহ তাহলে আমার ব্যাংকে লোক চলে গেল, না, আমি দেখি অন্যভাবে। আমি দেখি এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে 13 জন সাফল্য মণ্ডিত ম্যানেজিং ডিরেক্টর তারা তৈরি করছে। শুধু আমাদের ক্রেডিট না, তাদের ক্রেডিট, বিকজ তারা এমডি হয়েছে, কিন্তু আমাদেরও তাদের পিছু একটা কন্ট্রিবিউশন আছে। আর মানে আমরা সবাই কিন্তু এটা গর্ব অনুভব করি। চাণক্য ব্যাংকের প্রচুর ছেলে মেয়ে কিন্তু তারা এখন বিভিন্ন ব্যাংকের এমডি, এটার জন্য এসিবি গর্ব করে। সেকেন্ড ব্যাংক হচ্ছে ইস্টার্ন ব্যাংক। আমরা এরকম এফিশিয়েন্ট ব্যাংকার তৈরি করতে পেরেছি যারা আজকে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে তারা লিড দিচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা আমাদের থেকেও বেটার। এটাই আমাদের সাফল্য।